ইরানের উত্তরাঞ্চলে হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩৩ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য দিয়েছে বিবিসি। এতে বলা হয়েছে, হামলায় আস্তানে ই আশরাফিয়া শহরে সন্ত্রাসী হামলায় ৪টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। হতাহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু রয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরানি গণমাধ্যম। তবে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকী রয়েছেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে এই যে অবশেষে ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এটি আসলে কতখানি স্থায়ী হবে বলে আপনি মনে করেন, এবং ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার পরে যে দ্রুত যুদ্ধবিরতির ঘোষণা, এটার আসলে কোনো তাৎপর্য আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে যুদ্ধবিরতি সম্পন্ন হলো এটা আকস্মিকভাবে হয়েছে এমন না। এটা নিয়ে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে বেশ উল্লেখযোগ্য সময় আগে থেকেই আলোচনা শুরু হয়েছে। এমনকি এটাও ধারণা করা যায়, যেমন এই যে পাল্টা হামলা যেটা কাতারের আমেরিকান ঘাঁটিতে দেয়া হলো, করছে ইরান, এর আগে কিন্তু হামলার বিষয়টা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যেটার জন্য ট্রাম্প অভিনন্দন দিয়েছেন। তার মানে হচ্ছে কি, এটা ইরানের একটা বাধ্যবাধকতা ছিল তাদের জনগণকে বোঝানোর জন্য, যে কারণে একটা নমিনাল হামলা হয়তো করেছে, যেখানে 15টা ক্ষেপণাস্ত্র মারার পরে এখানে মাত্র একটা সম্ভবত গেছে। এর বাইরে এমনকি এই ধারণাও আছে, আমেরিকা যে ইরানের 3টা পরমাণু কেন্দ্রে হামলা করেছে, সেই হামলায় কিন্তু যে ধরনের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসযজ্ঞের কথা বলা হচ্ছিল সেটা কিন্তু হয়নি। তার মানে হচ্ছে কি, এটাও একটা বোঝাপড়ার একটা অংশ হতে পারে। এই যে বোঝাপড়া আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হলো, এই প্রক্রিয়ায় এই ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে কি, যুদ্ধবিরতিটা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। তবে স্থায়ী মানে সাময়িকভাবে এটা যদি কার্যকর হয়, এরপরে মৌলিক যে দুটা ইস্যু আছে, এই দুটা ইস্যু নিয়ে কিন্তু সমঝোতা হওয়ার প্রয়োজন আছে। এর মধ্যে একটা ইস্যু হচ্ছে ইরানের পরমাণু প্রকল্প, যেটা নিয়ে আসলে উত্তেজনাটা শুরু হয়। এর সাথে শাসন পরিবর্তনের যে একটা ইচ্ছার কথা ইসরায়েল বিভিন্ন সময় বলছে, সেই বিষয়টা নিষ্পত্তি হতে হবে। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, আসলে ফিলিস্তিন রাষ্ট্রের অমীমাংসিত ইস্যুটার একটা সমাধান হতে হবে। এই দুইটা বিষয়ে আলোচনার একটা পটভূমি তৈরি হবে এই যুদ্ধবিরতিটা। আমার ধারণা এই যুদ্ধবিরতিটা যেহেতু দুই পক্ষের সম্মতিতে হয়েছে, এটা চলবে। আর এখানে প্রাপ্তি এবং অপ্রাপ্তির একটা সমীকরণ, একটা হিসাব নিকাশ নিশ্চয়ই এরপরে শুরু হবে। আমার ফাইনাল মনে হয়, এই যতই হিসাব নিকাশ ইত্যাদি হোক, এই হিসাব নিকাশে আবার নতুন করে যুদ্ধ শুরু হবে এমন সম্ভাবনা খুব কমই আছে। কারণ দুই পক্ষই প্রচুর ক্ষতির মধ্যে পড়েছে, ইরান এবং ইসরায়েল। জি, আপনার কথা সূত্র ধরেই জানতে চাই যে এই যে যুদ্ধবিরতির বিষয়ে ইরান রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা দিয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এখনো কিছু জানানো হয়নি। তো এই ধোঁয়াশার কারণ কি হতে পারে? আসলে এই যুদ্ধের মধ্যে মানে প্রাপ্তি এবং হারানো, এটা যদি হিসাব করা হয়, তাহলে ইসরায়েলের হারানোর ইয়েটা অনেক বেশি। কারণ ইসরায়েলের একটা মিথ ছিল, হচ্ছে অজেয় একটা মিথ ছিল, সেই মিথটা কিন্তু এখন নেই। ইসরায়েলের তেল আবিব, হাইফা থেকে শুরু করে তাদের সকল জায়গাগুলোতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলে গেছে। এদের 3, 4, 5 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনোটা কিন্তু কার্যকর হয়নি। ফলে ইরানের পক্ষে যতটা সহজ এই যুদ্ধবিরতি মেনে নেওয়া, ইসরায়েলের পক্ষে ততটা হয়তো সহজ না। কিন্তু এরপরও বাস্তব পরিস্থিতি এমন, এবং ট্রাম্প যে ইসরায়েলকে সহযোগিতা করবে সেটার জন্য ট্রাম্পও কিন্তু তার নিজের দেশের মধ্যে অনেক চাপের মধ্যে আছে। ফলে ইসরায়েলকে বলা যায় যে এটা তিক্ত বটিকা হজম করা। এই বটিকা হজম করার পরবর্তী কিছু প্রতিক্রিয়া আছে, যেমন নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না, সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে আসবে। এই যুদ্ধবিরতি যদি স্থায়ী হয়, তখন কিন্তু ইসরায়েলে যে ইরানের আঘাত এবং এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতির বিষয়টা, এটা কিন্তু সামনে চলে আসবে। স্বাভাবিকভাবেই তখন যারা এখন ক্ষমতায় আছে, নেতানিয়াহু, তার ক্ষমতায় থাকাও কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। এই কারণেই তারা একদম আগ্রহের সাথে যুদ্ধবিরতির বিষয়টা হয়তো মানার ঘোষণা দিচ্ছে না। তবে তাদের কার্যক্রমে মনে হয় এই যুদ্ধবিরতিটা তারা মেনে নিয়েছে। কারণ যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে দুই পক্ষ কিন্তু পাল্টা পাল্টে হামলা করছে। যখনই যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে, এরপরে কিন্তু সেই হামলা অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমার জি, ধারণা ইসরায়েল এটা মেনে নিয়েছে। জি জনাব মাসুমুর রহমান, আরেকটি বিষয় জানতে চাই যে মার্কিন হামলার আগে ইরান তার পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলে, আবার হচ্ছে এদিকে কাতার এবং ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার আগে ইরান সতর্ক করেছে, এবং এর জন্য ট্রাম্প অবশ্য ধন্যবাদও জানিয়েছে। তো যুদ্ধের মাঝেই আসলে এমন তথ্যের লেনদেন কি কারণে হতে পারে? আসলে যে কোনো বড় যুদ্ধের মধ্যে নেপথ্যে কতগুলি ঘটনা এবং যোগাযোগ ঘটে থাকে, এই ক্ষেত্রেও সেটা হয়েছে।
ইরানকে আমেরিকা এবং ইসরায়েল বাধ্য করতে চাইছিল একটা থ্রেট সিচুয়েশন তৈরি করে সামনে নিয়ে এসে তারা যাতে পরমাণু প্রকল্পের ব্যাপারে একটা সমঝোতার মধ্যে আসে। সেই সমঝোতাটা হচ্ছে কি, পরমাণু সমৃদ্ধকরণের যে উদ্যোগটা ইরানের ভেতরে হচ্ছিল সেটা বন্ধ করে ইরানের বাইরে নিয়ে যাওয়া, তাদের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে প্রকল্পগুলো আছে এগুলোকে স্থগিত করা। এটা আসলে বাস্তবে সম্ভব হয়নি এবং ইরান কোনোভাবেই এই জায়গাটাতে ছাড় দিতে রাজি হয়নি এবং সামনেও রাজি হবে বলে মনে হয় না। জি, জনাব মাসুর রহমান খলিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।